আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কার ইন্ধনে ৩২ নম্বরে আগুন, প্রশ্ন বিএনপির। অস্থিরতায় উস্কানি দিচ্ছেন হাসিনা, বলছে জামায়াত। ডিবি কার্যালয়ে টানা জিজ্ঞাসাবাদ শেষে শাওন ও সাবাকে দেয়া হলো পরিবারের জিম্মায়। ভারতকে দেয়া ট্রানজিটের সুফল পাচ্ছে না বাংলাদেশ, তৈরি করেছে নিরাপত্তা ঝুঁকি। সয়াবিন তেল নিয়ে তেলেসমতি চলছেই, চালের বাজারে কিছুটা স্বস্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ছায়া সঙ্গী থেকে সফর সঙ্গী, কখনো বা স্বেচ্ছায় কারাগারে, খালেদা জিয়ার নিরলস সেবিকা ভোলার ফাতেমা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে বর্তমান সরকার। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত সৃষ্টি হয়েছে। দেশের মানুষ আওয়ামী সরকারের অগণতান্ত্রিক মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই ৫ আগস্টের আগে ও পরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের ঐকমত্য সৃষ্টি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। গত রাত থেকে এখন পর্যন্ত ৩৫ জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে হামলা হয়েছে। আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত রাতে নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আক্তার হোসেনের বাড়িতেও ভাঙচুর, লুটপাট হয়। এসব ঘটনার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলা শাখার আহ্বায়ক। সাভারে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাইয়ের বাড়ি ভাঙচুর করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে হামলাকারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাবেক সেনাপ্রধান মইনউ আহমেদের বেগমগঞ্জের গ্রামের বাড়িতে হামলা ও আগুন লাগিয়ে দেয়া হয়। সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের দোতলা বাড়িতেও ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়া এবং লুটপাট করা হয়। একই সময় পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আক্তার হোসেনের বাড়িতে হামলা, লুটপাট হয়। স্থানীয়রা জানিয়েছে, অধিকাংশ হামলাকারী হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। কিছু সংখ্যক ছাত্র জনতার নামধারী, ওরা হেলমেট পরিহিত অবস্থায় আসছে, সমস্ত দরজা জানালা গ্লাসগুলো ভেঙে ফেলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায়, এই হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। সাবেক সেনাপ্রধান জেনারেল মহিউদ্দিন আহমেদের বাসায় হামলা হয়েছে। আমরা নোয়াখালী জেলার বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, গতকালকে যে হামলা হয়েছিলেন এই হামলার সাথে আমরা কোনোভাবে জড়িত ছিলাম না। এছাড়া উপজেলা হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর ২টি বাসভবনে ভাঙচুর ও আগুন দেয়া হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলীর বাড়ি থেকে গুলি ছোড়া হয়। এরপর রাত ২:৩০টায় ছাত্র জনতা একত্রিত হয়ে ওই বাড়িতে আগুন দেয়। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের হেমায়েতপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই ফখরুল আলম সমরের বাড়িতে হামলা ও ভাঙচুর করে একদল যুবক। এ সময় স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে পিছু হটে চলে যায় তারা। ৩০ জন মানুষ আছে, সব আসছে হলো মাস্ক পরে। আমরা তো কেউ সন্ত্রাসী চাই না, আমরা তো খারাপই চাই না। এই খালি ভাষায় যদি অগ্নিসংযোগ করে পুরো গ্রাম এ ব্যাপারে সাভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়
সমন্বয়ক রাফসানের সাথে যোগাযোগ করা হলে এখনই মন্তব্য করতে রাজি হননি তিনি। ভাইয়া সংক্ষিপ্ত বলেন যে কারা আপনাদের এগুলো করছিল, বিপক্ষে কারা? হ্যাঁ, সেনসিটিভ একটা ইস্যু, তো আমরা সামনে কথা বলি, আর যখনই করবো তখন আমি একটু ফ্রি হয়ে আমি আপনাকে কল ব্যাক করছি। 5 আগস্টের পর একাধিক মামলার আসামি মঞ্জুরুল আলম রাজীব ও ফখরুল আলম সমর পলাতক। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জনরোষে বিলীনের পথে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। ভাঙা ভবনটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বলছেন এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। 3 তলার ক্ষুদ্র একটি অংশ এখনও দাঁড়িয়ে আছে। আশপাশে থাকা বাকি স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসের সব আলামত। এসব দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। অনেকে এসেছেন ইতিহাসের সাক্ষী হতে, আবার কেউ কেউ প্রিয়জনের সঙ্গে তুলছেন নানা ঢঙে ছবি। কেউ আবার ধ্বংসযজ্ঞের উপর উড়ান জাতীয় পতাকা। আমার সাথে আমার যে গার্লফ্রেন্ড ও চলে আসছে মানে দেখার জন্য। আমি আসছি এখানে, নাকি ওটা পোড়া দেওয়া হয়েছে এবং কি ভাঙা হয়েছে, এখন আমি ওটা দেখার জন্য আসছি এন্ড ছবি তোলার জন্য আসছি। একটা অভিশপ্ত বাড়ির, একটা অভিশপ্ত শাসকের রূপ কেমন হয় সেটার জন্য আজকে আমি আসছি। পুরো এলাকা জুড়ে হাতুড়ির শব্দ। নিম্নয়ের মানুষ আর পথশিশুরা ধ্বংসাবশেষ থেকে টিন, লোহা, রড নিয়ে যাচ্ছে। এটা জনগণের টাকা দিয়ে করা হয়েছে, এই জন্য এটা ভাঙে লাইতেছি। মানুষ কাটতেছে দেখে আমরা আইসি কাইটে নিয়ে যাবো বাসায়। অনেকের কণ্ঠে ক্ষোভ। বলেন এই ঘটনা থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত। এই হাসিনার অধঃপতনে প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা আছে, প্রত্যেকটা জাতির জন্য শিক্ষা আছে এবং প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের জন্য শিক্ষা আছে। এর পাপের ফলে এই বাড়িটা আজকে নাই, বঙ্গবন্ধুর বাড়ি নাই। বাসনের উদ্দেশ্য করে আরো সে উস্কাই দিছে, এই বাধ্যতা এটা ভাঙা হয়েছে। ভঙ্গুর ভবনটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাদুঘর করার দাবিও করেন অনেকে। এখন যে অবস্থায় আছে, এই অবস্থার মধ্যে দিয়েও কিন্তু এটা একটা মানে একটা উদাহরণ হিসাবে এটা থেকে যেতে পারে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। গুঞ্জন উঠেছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে খোঁজ মিলেছে আয়নাঘরের, যা দেখতে দলে দলে আসছে উৎসুক জনতা। তাদের দাবি খুব দ্রুত অবসান ঘটানো হোক এই রহস্যের। মাহতাব মিনহাজের আরেকটি প্রতিবেদন। ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর বাড়ির সঙ্গে লাগোয়া ভবনটির কাজ এখন অসম্পূর্ণ। ভবনটির মাটির উপরে 2 তলা দৃশ্যমান থাকলেও 4 তলার খোঁজ মিলেছে মাটির নিচে। একেবারে শেষ তলা পুরোটি পানির নিচে। এর একাংশে দেখা যায় রহস্যজনক একটি সুড়ঙ্গ, যা নিয়ে কৌতূহল সাধারণের। এটি দেখতে আসছে উৎসুক জনতা। তাদের দাবি ক্ষমতাচ্যুত সরকার এটাকে আয়নাঘর বানানোর পরিকল্পনা করেছে। দেখতে পাই যে এখানে এমন ভাবে পানি ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে যে লেগের পানিগুলো সব এটার ভিতরে। পানিগুলো পরিষ্কার করে ফেললে আমরা পরিষ্কার হবো যে আসলে আদৌ ওখানে আছে এটা কি। নিচে একটা অদ্ভুত একটা রুমের ভিতর রুম করা, এটা মানে এটা যদি গাড়ির পার্কিং এরিয়া হতো তাহলে তো এরভাবে হতো না। লিফটের জায়গা তাহলে এমন থাকবে না, অনেক গভীর। এটা সরকারকে অতি দ্রুত এর সঠিক কারণ খুঁজে বের করার দাবি করা হয়। সরকার প্রধান বা দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা বলবো তাড়াতাড়ি খোঁজ লাগানোর জন্য। খুব দ্রুত এখানে পানির সেচ লাগে, এখানে পানিগুলো পরিষ্কার করা দরকার। পুলিশ বলছে বিষয়টি নিশ্চিত করতে কাজ করছেন তারা। বিষয়টা আমরা শুনেছি, আপনাদের প্রচার মাধ্যমে আমরা এটা দেখেছি। এইটার স্বচ্ছতা প্রমাণে আমরা কাজ করছি। অতি দ্রুতই এটা প্রকাশিত হবে। 32-এর বাড়িটি ধ্বংস করতে গেলে এই সুড়ঙ্গের সন্ধান পায় সাধারণ মানুষ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা ও আওয়ামী রাজনীতিবিদদের সম্পত্তির ওপর হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অনুরোধ করা হয়েছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির মাধ্যমে গুড়িয়ে দেয়া হয় ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। ভেঙে ফেলা হয় দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী রাজনীতিবিদদের পরিবারের বিভিন্ন স্থাপনা। এসব ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে।
এ অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতির মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সকলের সহায়তা চেয়েছেন। আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলীয় রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির উপর বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা না চালানোর। বিবৃতিতে বলা হয়, বিগত আওয়ামী সরকারের শাসনামলে শেখ হাসিনার আত্মীয় স্বজন ও বন্ধুদের দ্বারা বছরের পর বছর অত্যাচারের শিকার হয়েছেন। ভারতে আশ্রয় নেয়ার পরও হাসিনা তার সন্ত্রাসীদের সংগঠিত করে বাংলাদেশের পুনর্গঠনের কাজে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই বাস্তবতা বোঝার পরও সকল নাগরিকের প্রতি প্রধান উপদেষ্টা বলেন, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিশ্বকে যেন দেখিয়ে দেয় যে তারা এমন দেশ গড়তে চায় যেখানে আইনের শাসন বজায় থাকবে। তিনি বলেন, যে নাগরিকরা জুলাই ও আগস্টে হাসিনা শাসনকে উৎখাত করেছেন তাদের নীতি ঠিক রেখে প্রমাণ করতে হবে যে একে অপরের নাগরিক ও মানবাধিকারকে সম্মান জানানো এবং আইনের শাসনের অধীনে পরিচালিত হওয়ার ক্ষেত্রে সবাই অটল। নতুন ন্যায়পরায়ণ বাংলাদেশের জন্য সংগ্রামরতদের কখনো এমন কাজ করা উচিত নয় যেখানে বর্তমান কোনো কর্মকাণ্ডের সঙ্গে উৎখাত হওয়া স্বৈরাচারীদের আচরণের মধ্যে অন্যায়ভাবে কোনো তুলনার সুযোগ চলে আসে। বিবৃতিতে বলা হয়েছে, সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং সব বাংলাদেশির জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে। যদি কেউ উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে কঠোর ব্যবস্থা নেবে এবং সম্পত্তি ধ্বংসসহ যে কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টাকে কঠোরভাবে দমন করবে। যে কারোর সম্পত্তির উপর আক্রমণ চালানো মানে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার সুযোগ দেয়া এবং তাদের মন গড়া গল্প প্রচারের সুযোগ সৃষ্টি করা। ফ্যাসিবাদী শাসকদের নেতারা দেশকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে। যতদিন দেশপ্রেমিক নাগরিকরা সজাগ থাকবে এবং নৈতিক উচ্চতা বজায় রাখবে ততদিন তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। ডক্টর ইউনূস বিবৃতিতে বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচারের সম্মুখীন করা হয়েছে এবং সমগ্র বিশ্ব আমাদের পাশে রয়েছে। আইন শৃঙ্খলা অবনতি হলে তা বিশ্বের কাছে ভুল বার্তা পৌঁছাবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। প্রধান উপদেষ্টা সবার উদ্দেশ্যে বলেন, এমন একটি দেশ গঠন করতে হবে যেখানে সকল বাংলাদেশি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। নাগরিকদের আত্মসংযম বজায় রেখে গঠনমূলক শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের অনুরোধ করেছেন ডক্টর ইউনূস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিস্টদের এইসব প্রহসন মুক্তিপাগল মানুষ সহ্য করবে না। রবিউল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর জনসমাবেশ যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। জামায়াতের আমির বলেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছেন। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? তিনি বলেন, গত 54 বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিল। বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, কষ্টের বিষয়, 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছিল। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদার কাজ করবে বলেও অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর। একমাত্র পরিচয় তারা বাঙালি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।
অভিনেত্রী গায়িকা মেহর আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে টানা ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কের সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। একই রাতে ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকেও আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। তাদেরকে কিছু গোয়েন্দা তথ্য যাচাই বাছাই করার জন্য দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুজনকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়ে গেছে। চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারে তুলে ধরেন হাসিনা সরকার পতনের পর দেশ পুনর্গঠনের পরিকল্পনার কথা। বলেন, গণ অভ্যুত্থানের মুখ্য ভূমিকা রাখা তরুণরাই আগামীতে দেশে প্রভাবশালী হয়ে উঠবে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসন আমলের সমাপ্তির পর শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন। অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে বিচার ব্যবস্থা সব ক্ষেত্রেই পুনর্গঠনের কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি জাপানের সংবাদ মাধ্যম এনএসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তুলে ধরেন দেশ পুনর্গঠনে তার পরিকল্পনার কথা। Given the circumstances when we came in, I think we have come a long way because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচন অপরিহার্য উল্লেখ করে জানান নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়ে। When the election is held, the new government that will be elected to the election will have a very safe and sound basis to work with. আগামীর বাংলাদেশে তরুণরাই প্রভাবশালী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ ইউনূস। What young people would like to do, show their creative power and share it with the rest of the world. So that's the ambition that we have in our mind and see. হাসিনা সরকারের পতনের পর 6 মাস পার করেছে অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা সহ নানা ক্ষেত্রে বারবারই প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তারা। এ অবস্থায় তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কিভাবে কতখানি এগোবে সেটাই দেখার বিষয়। কিন্তু আমাদের দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেখ হাসিনার সময়ে ভারতকে দেয়া ট্রানজিটের কোনো সুফল পাচ্ছে না বাংলাদেশ। অর্থনৈতিকভাবে লোকসানের পাশাপাশি বাংলাদেশের জন্য বড় নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে এই একতরফা ট্রানজিট। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের এখনই উদ্যোগ নেওয়া উচিত। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত পূর্বাঞ্চলের 7টি রাজ্যে পণ্য পরিবহনের সুবিধা নিয়েছে। এর বিপরীতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের সুযোগ চাইলেও পায়নি বাংলাদেশ। ট্রানজিটের ব্যাপারটা খুবই একপাক্ষিক, অসম তো বটেই, খুবই অসম এবং খুবই অস্বচ্ছ। বাংলাদেশ ভারতের সামান্য ধরেন 35 কিলোমিটার 40 কিলোমিটার, এই ট্রানজিটটা কখনো পায়নি আমাদের, যেটা নেপাল এবং ভুটান যাওয়ার জন্য। টন প্রতি ট্রানজিট মাশুল 192 টাকা, 50 টাকা নিরাপত্তা মাশুল এবং 34 টাকা নৌবন্দরে ল্যান্ডিং শিপিং চার্জ ধরা হয়। সব মিলিয়ে প্রতি টনে মাশুল প্রায় 277 টাকা। 2016 সালের জুনে ভারতকে কলকাতা আশুগঞ্জ নৌপথ এবং তারপর আশুগঞ্জ আখাউড়া সড়ক পথ ব্যবহার করে আগরতলায় পণ্য পরিবহনের সুযোগ দেয় বাংলাদেশ। 2018 সালে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি দেয়া হয়। ভারতকে ট্রানজিট দিতে বাংলাদেশের প্রায় 7,000 কোটি টাকা ব্যয় হলেও এ খাত থেকে বাংলাদেশ আয় করেছে মাত্র 37 লাখ টাকা।
7,000 কোটি টাকা খরচ করে যদি কয়েক লক্ষ টাকা আসে, সেটা তো আমাদের জন্য আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। বাংলাদেশের বুক চিরে এই ট্রানজিটের পক্ষে হাসিনা সরকার ছিল মরিয়া। বিশ্লেষকেরা বলছেন এর মাধ্যমে দেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আছে বড় ধরনের উদ্বেগ। মাসুলের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা আরেকটা দেশের গাড়ি যাচ্ছে, পণ্যদ্রব্য যাচ্ছে, সেগুলি সম্পর্কে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। ভারতের সঙ্গে বাংলাদেশের করা ট্রানজিট সহ অসম ও জনস্বার্থ বিরোধী চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত বলেও জানান বিশ্লেষকেরা। ন্যায্যতার ভিত্তিতে যা পাওয়া দরকার, আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী এটা আমাদের দাবি করা উচিত। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সয়াবিন তেল নিয়ে তেলে স্মুদি চলছে। 5 লিটারের সয়াবিন তেলে বোতল বাজার থেকে প্রায় উধাও। এই সুযোগে নেওয়া হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দাম। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে চালের দাম। তৌহিদুর রহমানের রিপোর্ট। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট। অন্য বাজারের তুলনায় দাম কিছুটা কম। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 73 থেকে 83 টাকায়, মোটা চাল বিক্রি হচ্ছে 49 টাকায়। 1 মাস আগে যে দাম বেড়েছিল 15 দিন আগে, তা কিছুটা কমলেও আরও কমার সুযোগ আছে বলে মনে করেন তারা। আজকে চালের বাজারটা 1 মাস ধরে এই অবস্থার মধ্যে আমরা আছি। 77, 78, এর আগে ছিল আপনার 72, 73 টাকা। সবচেয়ে 1 নম্বর যেটা, ওটা 83 টাকা। মোটা চাউলের মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা 50 টাকা। সবচেয়ে নিম্নমানের আঠাশ যেটা, সেটা হলো আপনার 53, 54 টাকা। 10-12 দিনের মধ্যে বাজার সব চাউলের দামই আপনার 1 থেকে 3 টাকা পর্যন্ত কমছে। 200 গজ দূরে এসে মোহাম্মদপুর খুচরা কৃষি মার্কেটে ভালো মানের মিনিকেটের দাম প্রতি কেজিতে বেড়েছে 2 টাকা। মিনিকেট অরিজিনাল ভালো যেটা, ওটা 85 টাকা, 80 থেকে 85 টাকা। তবে সয়াবিন তেলের বিশেষ করে 5 লিটারের সয়াবিনের সরবরাহ বেশ কম। দোকানেদের কিনতে হচ্ছে গায়ের দাম অনুযায়ী, সাথে কিনতে হচ্ছে আটা ময়দাও। এই সুযোগে দামও বাড়তি। পাইকারি দোকানগুলোতে তেল আমরা পাই না, হয়তো মনে করেন বডি রেটে কিনে আনতে হয়, আর না কাস্টমার কাছে বেচলে মনে করেন ওই রেটে বেচতে পারি না আমরা। প্লাস আপনার 5 লিটার তেল বর্তমানে সংকট। আজকে সকালে গেছি করে 5 লিটার তেল পাই নাই। 2 লিটার তেলগুলো আছে, তাও বডি রেটে কিনতে হয়। তো ওই বডি রেটে কিনলে আমাদের ব্যবসাটা থাকে না, শুধু তেলটা নিয়ে আমাদের বর্তমান সংকট একটু। বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক। 1 থেকে 2 কেজি ওজনের রুই কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। 2 থেকে 5 কেজি ওজনের রুই কাতল বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকা কেজি দরে। শীতকালীন সবজির সরবরাহ বেশ ভালো মানের। প্রতিটি ফুলকপি ও পাতাকপি বিক্রি হচ্ছে 30 টাকায়। দেশি পেঁয়াজ 45, আলু 20 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে। গরুর মাংসের কেজি 700 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। প্রাথমিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুরের ঘটনায় কার ইন্ধন রয়েছে তা জনগণের মনে এখন প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছে বিএনপি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী নাগরিক সমাজের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 31 দফা কর্মসূচির প্রস্তাব জনগণের কথা মাথায় রেখেই করা, তবে তা বাস্তবায়নে দরকার জনগণের ম্যান্ডেট। তবে বর্তমান সরকার তা বুঝেও না বোঝার ভান করছে বলেও মন্তব্য করেন তিনি। আমি উস্কানিতে পা দেব কেন? আমি আমার পথে চলবো, ঠিক না? তো সুতরাং এই ঘোড়ার যুক্তি দিয়ে কিন্তু দূষণমুক্ত করা যাবে না। কারা ভাবল সেই বিক্ষুব্ধ জনতা কারা? আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? এমন একটা ঘটনা বুলডোজার ভাড়া করা হয় বা তার আনুষঙ্গিক যন্ত্রপাতি ভাড়া করা হয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে? প্রধান উপদেষ্টা বলার পরও বন্ধ হয়নি বুলডোজার কর্মসূচি। বিপ্লবের নামে সৃষ্টি হচ্ছে নৈরাজ্য, এমন অভিযোগ করে নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদের নেতারা বলছেন, প্রকাশ্যে সহিংসতা কিংবা অভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল ও দখলবাজি সমর্থনযোগ্য নয়। এদিকে হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে
লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করেছে পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জলকামান থেকে পানি ছুড়ে শাহবাগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পে স্কেল, গ্রেড আর বেতনে বৈষম্য দূর করার দাবিতে ছিল পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি, কিন্তু শাহবাগে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের আশ্বাসে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ঘোষণায় কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের মহাসমাবেশে যোগ দেন রাজনৈতিক দলের নেতারা। মানুষ প্রত্যাশা করে আপনারা দেশের জনগণের দাবি দাওয়া পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবেন। সরকারি কর্মচারীদের যে ন্যায্য দাবি আছে, তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা, এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন। অবিলম্বে সেই সব দাবি নিয়ে আপনারা আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার ফেসবুক ভেরিফাইড পেজে কি লিখেছেন, টিভিতে দেখেছেন, বলেছেন যারা করেছে এটা ভালো কাজ হয় না, আর যাতে না হয় আমি তাই চাই। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো নেননি, বরঞ্চ সরকারের বুলডোজারকে ভেঙেছে। ওই বুলডোজার তো থামাতেও পারেননি, বা চেষ্টাও করে। উনি বলছেন বন্ধ করার ব্যবস্থা করো, পুলিশও কিছু করছে না, আর্মিও তো কিছু করে না। এদিকে হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। পরে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসে। এক পর্যায়ে পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তখন পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে যমুনার সামনে চলে যান তারা। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। ছায়াসঙ্গী থেকে সফরসঙ্গী, আবার কখনো কারাগারে নির্ভরতার একমাত্র মানুষ। হাসপাতালের শয্যাপাশে কখনো নিরলস নির্ঘুম একজন সার্বক্ষণিক সেবিকা। বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহ পরিচারিকা ফাতেমা বেগমের কথা। স্বেচ্ছা কারাবরণকারী ভোলার ফাতেমা লন্ডন যাত্রায়ও সফরসঙ্গী হন বেগম জিয়ার। ভোলা প্রতিনিধি মেজবুদ্দিন শিপুর সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দৈনন্দিন কাজে এবং সার্বক্ষণিক দেখভালে গুলশানের ফিরোজায় ২০১০ সাল থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে আছেন গৃহ পরিচারিকা ফাতেমা বেগম। তার সঙ্গেই এখন লন্ডনে আছেন ফাতেমা। স্বেচ্ছায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় ২৫ মাস অবস্থান করেছেন ফাতেমা। জেল থেকে হাসপাতাল, আবার হাসপাতাল থেকে বাসা, এই ত্রিমুখী গন্তব্যের নিরবচ্ছিন্ন দৌড়ে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হননি। বেগম খালেদা জিয়া অন্তপ্রাণ এই মায়ের জন্য তার সন্তানরা গর্বিত। আমার আম্মুই তার সকল কাজ করে, তার দেখাশোনা করে। এখন সে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছে, সেখানেও আমার আম্মু গিয়েছে। সে যেখানেই যায় তার সাথে আমার আম্মু যায়। জন্মের পর আমি আমার বাবাকে দেখিনি, আমার মাই সব ছিল। আর আমার মা আমাকে 2 বছর রেখে ওই বাসায় চলে যায়, আর সব সময় আমাদেরকে আদর করতে পারে নাই। অথচ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকায় এতদিন সুবিধা বঞ্চিত দিন কেটেছে ফাতেমার স্বজনদের। ফাতেমা এমন একটা লোক, তার দেশের জন্য, তার বাড়ির জন্য কোনোদিন কিচ্ছু চাওয়া পাওয়া সে চায়ও। দৈন্যতা ঘুঁচাতে একসময় রাজধানীর খিলগাঁও এলাকায় মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন ফাতেমার বাবা। আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে শেষে জীবন বাঁচাতে ফিরতে হয়েছে ভোলায়। মুরগিগণ এবার লাস্টের বাকি বকা খাওয়াই নয়, কেউ পিঠা উড়িতে রহমানি অফিসার করেছে বলা হয়নি জানতে। পরে লাস্টে এটা দোয়ান ছাড়িয়ে দিচ্ছি, মাস 6 পরে একটা 7 দোয়ান দিয়ে আমার তো সংসার চালাইছি। ফাতেমার কাছে নেত্রীর জন্য ঋণ স্বীকার করেছে ভোলা বিএনপি। ফাতেমা কাছে আমরা ভোলা বিএনপি কৃতজ্ঞ, সারা বাংলাদেশের বিএনপি কৃতজ্ঞ। ফাতেমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। বাংলাদেশে খুব কম লোকই আছে যে ফাতেমার মতো এরকম ত্যাগ স্বীকার করতে পারে, যেটা ফাতেমার দিয়ে সম্ভব হয়েছে।
নিবেদিত ফাতেমার জন্য অসীম ভালোবাসা ভোলাবাসীর। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অমর 21 বইমেলার খবর। দর্শক, 21 বইমেলায় চলছে শিশু প্রহর। মেলায় আছেন সহকর্মী তানজিলা তাসনিম, যুক্ত হচ্ছি তার সাথে। তানজিলা, শুভ সন্ধ্যা। বইমেলায় তো প্রথম শিশু প্রহর শুরু হলো আজ, কি অবস্থা সেখানকার? খুদে পাঠকদের ব্যাপারে আমাদের কিছু জানাবেন। ধন্যবাদ সাব্বির। আজকে আমি বইমেলার 7ম দিনের যে শিশুদের প্রহর রয়েছে আমি সেখান থেকে বলছি। আপনি দেখতেই পাচ্ছেন চারিদিকে কি পরিমাণ জনসমাগম হচ্ছে। আজকে ছিল আমাদের যে শিশুদের প্রহর তাদের প্রথম দিন। এখান থেকে কিন্তু আজকে থেকে আমাদের এইবার কোনো ধরনের সিসিমপুরের ব্যবস্থা করা হয়নি। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন ফান্ডের অভাবে এটার ব্যবস্থা করা হচ্ছে না। এখানে অনেক শিশুরা এসেছেন, বিভিন্ন বয়সের মানুষরা এসেছেন, তাদের অভিভাবকরা তাদেরকে সাথে করে নিয়ে আসার পরে জানাচ্ছে যে তাদের মন অত্যন্ত খারাপ, তারা অনেক কষ্ট পাচ্ছে। এটা ছিল শিশুদের ব্যাপারে। এছাড়াও কিন্তু আরও অনেক বই এখনও বাজারে এসে যাচ্ছে, অর্থাৎ বাংলা একাডেমি এখন পর্যন্ত অনেক নতুন নতুন বই নিয়ে আসছে। এই 7 দিনে এখন পর্যন্ত 454টি বই এসেছে এবং পরবর্তীতে আরও আসবে। এছাড়াও এখনও কিন্তু সব স্টলের কাজ শেষ হয়নি, স্টলের কাজ চলমান রয়েছে। এছাড়া আরও যে ব্যাপারটি এই বইমেলায় লক্ষ্য করা যাচ্ছে যে সব কিছু যেন অনেক বেশি নতুন। আন্দোলনের পর থেকে এই বইমেলায় যে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে সেটি ছিল সংস্কৃতির ব্যাপারে। আমাদের সংস্কৃতির যে ভিন্নতা সেটি শুধুমাত্র আমাদের দেশের বাউন্ডারির মধ্যে নেই, এটি কিন্তু বিদেশেও বা বাইরের সম্পর্কেও একটা প্রভাব ফেলেছে। আজকে একজন চাইনিজ অ্যাম্বাসেডর যিনি এসে বলেছেন আগামী বছর থেকে 10টি করে ক্লাসিক বই, সেটি চাইনিজ এবং বাংলাদেশের, সেটি ভাষান্তর করা হবে এবং আমাদের সকল ধরনের মানুষের জন্য যেন সেটা পড়া সম্ভব হয়। এইটাই ছিল কিন্তু আমার কাছে এই বইমেলা নিয়ে সবশেষ তথ্য। তানজিলা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী তানজিলা জানাচ্ছিলেন বইমেলায় খুদে পাঠকদের ভিড়ের খবর। এবার বাণিজ্য সংবাদ। ভাষাগত বৈচিত্র্য এবং শৈল্পিক অভিব্যক্তির এক অনন্য উদযাপনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারি আবারও বহুভাষিক হাতে লেখা বইমেলার আয়োজন করেছে। এই মেলা বাংলাদেশের বই প্রেমীদের মুগ্ধ করার পাশাপাশি সাহিত্য চর্চায় যোগ করেছে ভিন্ন এক মাত্রা। বইমেলাটি হয় রাজধানীর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। ডিজিটাল মিডিয়ার এই যুগে হাতে লেখার রেওয়াজকে তুলে ধরতে এবং শিল্প সাহিত্যকে আরও এগিয়ে নেওয়াই ছিল বই মেলাটি আয়োজনের মূল লক্ষ্য। এছাড়াও মেলার উদ্বোধনী পর্বে ফ্রেশ ইনকোফোর্স নামে নতুন একটি কলমের মোড়ক উন্মোচন করা হয়, যেখানে MGI এর পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা সহ উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় কর্মকর্তারা। মেলায় থ্রিলার, অ্যাডভেঞ্চার, কৌতুক, ফ্যান্টাসি, হরর, বৈজ্ঞানিক কল্পকাহিনী, শিশু সাহিত্য ও আন্তর্জাতিক গল্প সহ 8টি ভিন্ন ধারার সাহিত্যকর্ম প্রদর্শিত হয়। দর্শক, আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। BPL এর শিরোপার লড়াই, বরিশালের বিপক্ষে ব্যাটিং করছে চিটাগং। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাকে ফেরত নেয়নি মিয়ানমার, কিংবা বাংলাদেশ চেষ্টা করেও আন্তর্জাতিক আশ্বাসেও মিলছে না কোনো সুদূর প্রসারী ফলাফল। মিয়ানমারের উপর চীনের আধিপত্য সত্ত্বেও নেই দেশটির কোনো লক্ষণীয় ভূমিকা। বিশ্লেষকরা মনে করছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কোনো দিনই মিয়ানমারকে চাপ দেবে না চীন, তাই এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত চাপ ছাড়া কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেমে।
রোহিঙ্গাদের ফেরাতে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এরই মধ্যে পার হয়ে গেছে দীর্ঘ 9 বছর। এখনও বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি কোনো রোহিঙ্গা শরণার্থীকে। এত বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বহুবার সাহায্যের প্রতিশ্রুতি পেয়েও বর্তমানে প্রায় ধামাচাপা পড়ে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। চীনের মতো পরাশক্তিও দিয়েছে নানা প্রতিশ্রুতি, তবে বাস্তবে চীনের খুব বেশি পদক্ষেপ দেখেনি বাংলাদেশ। মিয়ানমারে ফেরা যেখানে অনিশ্চিত, সেখানে সম্প্রতি কমে এসেছে মানবিক সহায়তা। এই অবস্থায় কিভাবে এত বিশাল জনগোষ্ঠীর ভরণপোষণ করবে বাংলাদেশ, তা নিয়েও রয়েছে উদ্বেগ। বারবার চীন ভারত এই বক্স থেকে বের হয়ে এসে অন্যান্য যে শক্তিগুলো আছে সেই জায়গাগুলোতে এবং বিভিন্ন যে ফোরামগুলো আছে সেখানে আমাদেরকে এটা নিয়ে যেতে হবে। চীন ব্যক্তিগত স্বার্থেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো মধ্যস্থতা করবে না জানিয়ে এই বিশেষজ্ঞ মন্তব্য করেন, মিয়ানমারের আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী হওয়ায় বাংলাদেশের পক্ষে কূটনৈতিকভাবে তাদের সাথে আলোচনার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যদি এখন ইয়াংগুনের সাথে কোনো ধরনের ডায়ালগ ডেভেলপ করে, তাতে করে খুব বেশি কিছু করার নাই। তার কারণ হচ্ছে ইয়াংগুনের কর্তৃত্ব রাখাইন রাজ্যে নাই। আবার বাংলাদেশ আরাকান আর্মির সাথেও সরাসরি কোনো ডায়ালগ ডেভেলপ করতে পারবে না মিয়ানমারের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রেখে। তার কারণ মিয়ানমার রাষ্ট্রের কাঠামোতে আরাকান আর্মি হচ্ছে একটা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। মিয়ানমারের উপর চীনের কর্তৃত্ব অনেকটাই কমে আসছে। উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন, রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগের বিকল্প নেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখানে আসলে এগিয়ে আসতে হবে। নাহিদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা।